বাংলা সাহিত্যের সূচনা চর্যাপদ থেকে শুরু হলেও এর মূলত বিকাশ হয় রবীন্দ্র যুগে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে যেসব সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদান রেখেছেন, তাদের মাধ্যমে কিন্তু আজকে বাংলা সাহিত্য আরো বেশি বিকশিত হচ্ছে এবং ধীরে, ধীরে কিন্তু এর বিকাশটা আরো বেশি হচ্ছে। তো এখন আজকে আমাদের টপিক এটাই যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আজকের পর্যন্ত বাংলা সাহিত্যের যে বিকাশ, এই বিকাশের যে ধারা, সেই ধারা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। বা রবীন্দ্র যুগে সাহিত্যের যে বিকাশ, সেই বিকাশের সাথে বর্তমান সময়ের সাহিত্যকে তুমি কিভাবে মূল্যায়ন করবে? আমি একটু যদি আরেকটু পিছন থেকে বলি তাহলে হচ্ছে আরেকটু বুঝতে সুবিধা হবে যে দেখো বাংলা সাহিত্যের আ আ বিবর্তন কিন্তু বলতে গেলে হাজার বছরের একটা বিবর্তন এবং হাজার বছরের একটা সমৃদ্ধ ইতিহাস কিন্তু বাংলা সাহিত্য বহন করে। তুমি যদি দেখো যে প্রাচীন যুগের চর্যাপদ থেকে নিয়ে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কিংবা কাজী নজরুল ইসলামের দ্রোহী কবিতা এবং শরৎচন্দ্রের সামাজিক উপন্যাস তেমনিভাবে আমরা যদি বলি যে জীবনানন্দ দাশের নিসর্গপ্রীতি কিংবা হুমায়ূন আহমেদের জীবন ঘনিষ্ঠ এবং হাস্য রসাত্মক যে লেখনী, এই সাহিত্যের প্রত্যেকটা ধাপে কিন্তু আমরা নতুন, নতুন অনেক কিছু পেয়েছি। সো আমরা যদি আ বাংলার প্রাচীন সাহিত্যর কথা যদি বলি যে দেখো বাংলার প্রাচীন সাহিত্য শুরু হয়েছিল ৬৫০ খ্রিস্টাব্দ থেকে নিয়ে ১২০০ খ্রিস্টাব্দর মতো। এই সময়ের কাল ছিল কিন্তু প্রাচীন সাহিত্য। আর এই প্রাচীন সাহিত্যে কিন্তু আল্টিমেটলি এটার যে প্রধান যে নিদর্শন সেটাই ছিল কিন্তু চর্যাপদ। এই চর্যাপদটা কিন্তু ছিল মূলত আ বৌদ্ধ সহজিয়া দর্শনের উপর ভিত্তি করে একটা লেখা। তো দেখো আমরা যদি এটা নিয়েও একটু ডিসকাস করি যে আসলে চর্যাপদের অনেক কবি ছিল। তার ভিতরে হচ্ছে প্রধান কবি ছিল লুইপাদ, কান্নপাদ কিংবা কুসুকুপাদ। এরপরে দেখো যে চর্যাপদের পরবর্তীতে মধ্যযুগের সময়কালটা কিন্তু ছিল ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই সময়কালে মূলত আসলে ধর্মীয় প্রভাবটা অনেক বেশি ছিল। এবং তখন আরকি মঙ্গল কাব্য, ধর্মীয় এবং এই পৌরাণিক চরিত্র নিয়ে লেখাই কিন্তু আসলে বিভিন্ন রকম কাব্য ছিল। ওই সময়কালে তুমি যদি প্রধান, প্রধান সাহিত্যিকের কথা বলো যেহেতু আমরা টোটাল বাংলা সাহিত্যের বিবর্তন নিয়ে আলোচনা করব, এইজন্য কিন্তু আমি একটু পেছন থেকে আসলে একটু টাচ দেওয়ার চেষ্টা করছি। সো মঙ্গল কাব্যের প্রধান কবিরা ছিল মূলত বিজয়গুপ্ত, তারপরে কৃত্তিবাস ওঝা, মুকুন্দরাম চক্রবর্তী এরা কিন্তু ছিলেন, হ্যাঁ? সো ওই সময় কিন্তু আবার বৈষ্ণব সাহিত্যেরও একটা ব্যাপক আ আ ব্যাপক একটা বিকাশ কিন্তু ঘটেছে। সো বৈষ্ণব সাহিত্যের ভিতরেও কিন্তু আলোচিত অনেক কবি ছিলেন। তাদের মধ্যে ছিলেন কৃষ্ণদাস কবিরাজ বা বৃন্দাবন দাস। এরপরে হচ্ছে আমরা যদি বলি ইসলামী ভাবধারার যে কবি ছিলেন, তার মধ্যে কিন্তু ছিলেন শেখ ফয়জুল্লাহ এবং তার বিখ্যাত কিন্তু কাব্যগ্রন্থ ছিল কিন্তু ইউসুফ জুলেখাকে নিয়ে লেখা। তারপরে তোমার আ এরপরে এই মধ্যযুগটায় কিন্তু আরবি ফার্সিরও কিন্তু ব্যাপক প্রভাব বৃদ্ধি পায়। তো এই ছিল মোটামুটি প্রাচীন থেকে নিয়ে মধ্যযুগের সাহিত্য পর্যন্ত। এরপরে আজকের আমাদের যে আলোচনা যে মানে আধুনিক বাংলা সাহিত্য যেটা অর্থাৎ তুমি রবীন্দ্রনাথের কথা যে বলছো, রবীন্দ্রনাথ কিন্তু ১৮০০ সালের পরবর্তী, তাই না? তো ১৮০০ সাল থেকে কিন্তু আল্টিমেটলি আধুনিক বাংলা সাহিত্যের সময়কালটা শুরু হয়। সো ওই সময়কাল থেকে নিয়ে যদি আমরা ধরি, ওই সময়কালে আসলে মেইন যারা সাহিত্যিক ছিলেন, তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে এই যে তোমার পরবর্তীতে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু তারও পরে, তাই না? বঙ্কিমচন্দ্রের কিন্তু পরে। অনেক পরেই কিন্তু বঙ্কিমচন্দ্রকে টেবিল আমাদের। হ্যাঁ, আরো পরে কিন্তু। সো আমরা যদি বঙ্কিমচন্দ্রকে একটু মূল্যায়ন করি যে বঙ্কিমচন্দ্রের কিন্তু বিখ্যাত ছিল দেবী চৌধুরানী এই গ্রন্থটা, তারপরে আনন্দমঠ, কপালকুণ্ডলা যেগুলো কিন্তু আসলে ওই সময়ের মানে আধুনিক বাংলা সাহিত্যের শুরুর দিকের কিন্তু গল্প এগুলা। এবং তুমি হয়তোবা এটা জানো বা আমরা সবাই কিন্তু এটা জানি যে আসলে বঙ্কিমচন্দ্রকে কিন্তু বলা হয় যে আধুনিক বাংলা সাহিত্যের গুরু বলা হয়। মানে উপন্যাসের জনক আমরা মানে যেটাকে বলি বা আধুনিক বাংলা উপন্যাসের যে জনক সেটা কিন্তু আমরা বলতে পারি। তো পরবর্তীতে কিন্তু আমি ওই সময় রবীন্দ্রনাথের আগে কিন্তু আরো অনেক সাহিত্যিকরা আমরা দেখি। তার মধ্যে যেমন মাইকেল মধুসূদন দত্ত আছে, ওনারও কিন্তু বিখ্যাত অনেক কাব্যগ্রন্থ আছে। মেঘনাদ বধ কাব্য কিংবা বীরাঙ্গনা কাব্য। তো এরপরে এই যে নাইনটি কেউ ছিল ওই সময়ে ঈশ্বরচন্দ্র, রামমোহন তারপরে এরা মূলত আ আ ওই যে তুমি যেখান থেকে শুরু করেছো যে আ প্রাচীন সাহিত্য থেকে এসে এরপরে হচ্ছে মূলত বিকাশটা হয়। অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যে বিকাশ, সে বিকাশটা কিন্তু বঙ্কিমচন্দ্র থেকেই মূলত শুরু হয়। তো আ আবার হচ্ছে হলো আ যেটা হয়েছে যে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, রাজা রামমোহন এরা যে সাহিত্য রচনা করেছে,
এরপরে রবীন্দ্রনাথ যখন এসেছে সে কিন্তু একটা যুগের সৃষ্টি করে ফেলেছিল। অর্থাৎ ওই সময়টাকে কিন্তু রবীন্দ্র যুগ বলা হতো। তো আ এক্সাক্টলি। এই কারণে মানে দেখা গিয়েছে যে পরবর্তী সাহিত্যের মানে সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্র প্রভাবটা কিন্তু অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল। হ্যাঁ, মানে সবাই কিন্তু সো আমরা যে রবীন্দ্র তার চেষ্টা করতো আরকি। এবং এবং মজার বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথই কিন্তু একমাত্র যে উনি আসলে সকল শাখায় সাহিত্যের যতগুলো শাখা আছে ছোট গল্প থেকে নিয়ে কিংবা হচ্ছে তোমার প্রবন্ধ থেকে নিয়ে নাটক বা হচ্ছে কাব্যগ্রন্থ সকল শাখায় কিন্তু রবীন্দ্রনাথের আসলে একটা মুখরিত পদচারণা ছিল। সো দেখো রবীন্দ্রনাথের আসলে যুগটা ছিল ১৮৬১ থেকে ১৯৪১। তার হচ্ছে জীবনকালটাও কিন্তু বেশ বড় পরিসরের ছিল। তো রবীন্দ্রনাথের হচ্ছে একদম মেইন যদি মূল্যায়ন আমরা করতে যাই যে তার হচ্ছে নোবেল বা বা বিজয়ী যে কাব্যগ্রন্থ ছিল গীতাঞ্জলি, হ্যাঁ? যেটা আসলে অনেকগুলো ভাষায় কিন্তু অনুদিত হয়েছে। তো এছাড়া রবীন্দ্রনাথের বেশ অনেকগুলো উপন্যাস ছিল। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ঘরে বাইরে, গোরা বা শেষের কবিতা। এটা কিন্তু অনেক বিখ্যাত একটা উপন্যাস। তো রবীন্দ্রনাথের ছোট গল্প আমরা সবাই জানি যে গল্পগুচ্ছ বা গল্পগ্রন্থ, হ্যাঁ? এগুলোও কিন্তু অনেক বেশি বিখ্যাত ছিল। সো রবীন্দ্রনাথকে নিয়ে আসলে বললে শেষ হবে না। যেহেতু আজকে আসলে মূলত আমরা আলোচনা যেটা করব যে বাংলা সাহিত্যের যে বিবর্তন বেসিক্যালি হচ্ছে তোমার রবীন্দ্র সাহিত্য থেকে নিয়ে হুমায়ূন আহমেদ এবং হচ্ছে তার পরবর্তী সাহিত্য। সো আমি কিন্তু একটু ব্যাক এন্ড এর গল্প বললাম যে আসলে রবীন্দ্র যুগের আগেও আসলে আমাদের বাংলা সাহিত্যটা কিভাবে বিবর্তিত হয়েছে খুব সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে আসি তুমি যে কোয়েশ্চেনটা করলা, তোমার কোয়েশ্চেনটা কি ছিল একটু আবার বলো? আমার কোয়েশ্চেনটা ছিল যে আ রবীন্দ্রনাথের পাঠক কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে বিকাশটা এইটা কিন্তু শুধুমাত্র এই সাহিত্যিক জিনিসটা জগতের বিকাশ তা কিন্তু না। তাই না? মানে এখন এখানে এখানে একটা ব্যাপার আছে। আমি একটু এটা তোমার এটা ধরেই বলি যে, তুমি একটু আগে কিন্তু বললা যে, আসলে রবীন্দ্রনাথের প্রভাব কিন্তু অনেক সুদূর প্রসারী। পরবর্তী অনেক সাহিত্যিকের মধ্যে রবীন্দ্রনাথের প্রভাবটা কিন্তু রয়েছে। এখন দেখো রবীন্দ্রনাথের যে ব্যাপারটা যে, অর্থাৎ রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা করা কিংবা হচ্ছে আ অর্থাৎ হচ্ছে ওই প্রভাবটা এখন আর নাই। তুমি তো এটাই বলতে চাচ্ছ, তাই তো? মানে বিবর্তিত হচ্ছে। তো এটা হওয়াটা হ্যাঁ, এইটা হচ্ছে দেখো সাহিত্যিকদের মধ্যে তো একটা বিবর্তন হয়েছেই। যেমন ধরো রবীন্দ্রনাথ কিছু ক্ষেত্রে এরকম ছিল যে যখন আধুনিক কবিতা আসলো তখন কিন্তু রবীন্দ্রনাথ সহ আ সত্যেন্দ্র আ সত্যেন্দ্রনাথ দত্ত যাকে আমরা সন্দেব জাদুকর বলি, তারা কিন্তু বলেছিল যে আধুনিক কবিতার যে গদ্য ছন্দটা এটা কিন্তু তারা মেনে নিতে পারেনি। পরবর্তীতে দেখা গিয়েছে যে রবীন্দ্রনাথ নিজেও কিন্তু আধুনিক কবিতায় আ কবিতা লিখেছেন, তাই না? তো এখন হচ্ছে আ মানে হচ্ছে যুগে বসবাস করে রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে কিন্তু কিছু সাহিত্যিক আ বিভিন্নভাবে সাহিত্যে অবদান রাখার চেষ্টা করেছে। তো আ পরবর্তীতে যেমন ধরো আমি যদি শরৎচন্দ্রের কথাও বলি যে শরৎচন্দ্র যখন উপন্যাস লেখা শুরু করেছিল তখন কিন্তু আ বা তার ভাষা কিন্তু রবীন্দ্রনাথ থেকে অনেক সহজ ছিল। যদিও একই সমসাময়িক তারা হচ্ছে লেখক। তো সহজ থাকার কারণে এই কারণে কিন্তু আ শরৎচন্দ্রের খুব সমালোচিত হয়েছিলেন। এই কারণে যে সে তার ভাষা খুব সাদামাটা, সবাই পড়লেই খুব সহজে বোঝে। রবীন্দ্র ভাষার মতো এতটা হচ্ছে হলো আ মানি বেগ নেই, আবেগ নেই কিংবা হচ্ছে হলো ডেপথ নেই, গভীরতা নেই। হ্যাঁ? এই জিনিসটা নিয়ে কিন্তু তাকে বেশ আ আলোচনা সমালোচনা শুনতে হয়েছিল। কিন্তু তুমি যদি চিন্তা করো সেইম টাইমে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র এই ২ জনের মধ্যে রবীন্দ্রনাথের আ সব ক্ষেত্রে পদচারণা ঠিক মানে ছিল এটা তো অবশ্যই বাস্তব এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এটাও বাস্তব। কিন্তু হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে অর্থাৎ পাঠকপ্রিয়তার দিক থেকে বা হচ্ছে বই মানি বেশি পরিমাণে বিক্রির দিক থেকে কিন্তু শরৎচন্দ্র কিন্তু বেশ এগিয়ে ছিলেন। এবং গিয়েছেন। এখন এখনকার সময়ের কথা তুমি যদি চিন্তা করো তাহলে দেখো কিন্তু আমি এখানে একটা ব্যাপার আছে। শরৎচন্দ্রের সাহিত্য কিন্তু ছিল দেখো আমার কাছে বরাবরই মনে হয় যে শরৎচন্দ্রের লেখনীর একটা মেজর অংশ ছিল হচ্ছে বিরহ বা দুঃখবাদ এবং হচ্ছে উনার হচ্ছে অনেকগুলো ছোট গল্প বা আমরা বেশ বড় গল্পের মধ্যেও দেখতে পাই যে আসলে এই যে রামের সুমতি থেকে নিয়ে শুরু করে তারপর হচ্ছে তোমার দেবদাস থেকে নিয়ে শুরু করে সব মানে শেষের অংশটা ছিল আর মানে একটা মৃত্যুর মধ্য দিয়ে একটা হাহাকার বা একটা বিয়োগ মানে এই টাইপের গল্পগুলো। উনি আসলে একটু বিরহ বা হচ্ছে মৃত্যু এইসব এইসব কেন্দ্রিক কিন্তু লেখনী উনি একটু বেশি লিখতেন। এবং উনার গল্পগুলো বা বড় উপন্যাসগুলো আমার কাছে মনে হয় যে অনেকাংশে একই ধাঁচের ছিলেন। সো এই ক্ষেত্রে কিন্তু আমার রবীন্দ্রনাথ কিন্তু বহু বিচিত্র বিচিত্র লেখনী কিন্তু উনি লিখেছেন।
তুমি আমার সাথে একমত কিনা আমি জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এই হ্যাঁ, এটা অবশ্যই যে রবীন্দ্রনাথ মানে আমি যেটা বলতে চেয়েছি যে সেটা হচ্ছে যে আ সাহিত্যিককে যদি আমি সাহিত্যিক মূল্যায়ন করি সেটা এক ধরনের মূল্যায়ন। আবার হচ্ছে সাহিত্যিককে যদি আমি পাঠকপ্রিয়তার দিক থেকে মূল্যায়ন করি, সেটা আবার ভিন্ন ধরনের মূল্যায়ন, তাই না? ভিন্ন ধরনের আলোচনা। যেরকম ধরো তুমি যদি আ হুমায়ূন আহমেদের কথাই ধরো, অনেক সাহিত্যিক কিন্তু উনাকে সাহিত্যিক হিসেবে মূল্যায়ন করতে চান না। অনেকে বলেন যে সে একজন লেখক। মানে হচ্ছে লেখক আর সাহিত্যিক ২ টার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অবশ্যই। অনেকেই কিন্তু বলতে চায় যে সে হচ্ছে জাস্ট একজন লেখক। সে আসলে সাহিত্যিক না। সাহিত্যিকের যে মানদণ্ড সেই মানদণ্ডে উনি উন্নীত নন। উনি একজন লেখক। হ্যাঁ, উনি হচ্ছে জনপ্রিয়তা পেয়েছেন বা হচ্ছে হলো সবাই তার লেখা খুবই সহজবোধ্য গল্প শিখিয়ে। তো এই কারণে তার এত জনপ্রিয়তা। যেটা হচ্ছে শরৎচন্দ্র যে শুনছিলেন, তখনও কিন্তু একই কথা মানুষ বলেছিল। কারণ তখন তো মানুষ আ তুলনা করত রবীন্দ্রনাথের সাথে। কিংবা হচ্ছে হলো ধরো ওই সময়ে যারা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আ তার আগে যারা ছিলেন, আ তাদের সাথে মূল্যায়ন করতেন। তো তার লেখা শৈলী, বাক্যশৈলী এই জিনিসগুলো কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হতো। সেই দিক থেকে তুমি যদি দেখো যে রবীন্দ্রনাথের ভাষা ব্যঞ্জনা এবং হচ্ছে শরৎচন্দ্রের ভাষা ব্যঞ্জনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক ডিফারেন্স আছে। এবং তোমার যে তুমি যেটা বলতে চাচ্ছিলা যে আমি পাঠক কেন এখন এই প্রভাবটা নেই? আমার কাছে মনে হয় যে এটার এক কথার অ্যান্সার টা হচ্ছে দেখো যে আমি যেটা বললাম যে প্রাচীন যুগের যে সাহিত্য ছিল সেটার প্রভাব এখন নাই। আবার মধ্যযুগের যে ধর্মীয় কেন্দ্রিক সাহিত্য ছিল ওইটার প্রভাবও এখন নাই। তো আধুনিক মানে প্রতিটা একটা সময়কাল থাকে। ওই সময়কাল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব থাকে। এরপরে আস্তে, আস্তে কিন্তু বিবর্তন চলে আসে। এটা অটোমেটিকলি আসে। এখন তার ভিতরেও রবীন্দ্র প্রভাব কিন্তু সুদূর প্রসারী অনেক কাল পর্যন্ত ছিল। সো এখনকার যুগের সাহিত্য আমি একটু পরে আসছি। সো এটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে বিবর্তনটা চলে আসে। সো আমরা যেখানটায় ছিলাম যে আসলে রবীন্দ্রনাথের সময়কালে আসলে আর কারা ছিলেন, আর কারা আসলে সাহিত্যিক হিসেবে ছিলেন ওই সময়কালে আমরা একটু আলোচনা করব। দেন আমরা চলে যাব আমাদের আজকের যুগে মানে বর্তমানের আসলে সাহিত্যিক কারা এবং ওই তাদের আসলে আ কি ধরনের বই বা কি ধরনের উপন্যাস তারা আসলে লিখেছেন। সো দেখো রবীন্দ্রনাথের সময়কালে আমি যেটা বলেছিলাম যে আধুনিক বাংলা সাহিত্যটা শুরু হয় কিন্তু বঙ্কিমচন্দ্র দিয়ে। এরপরে কিন্তু আমরা আসি মাইকেল মধুসূদন দত্ত, দেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথের সাথে সমসাময়িক তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলামকে। আমাদের জাতীয় কবি যিনি। তো উনি কিন্তু উনার সময়কালটা ছিল ১৮৯৯ থেকে ১৯৭৬। কিন্তু উনি আসলে যেহেতু অনেক বেশি অসুস্থ ছিলেন সো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু উনি লিখতে পেরেছেন। পরবর্তীতে অনেক সময়কাল পর্যন্ত উনি আসলে কোন লেখালেখি বা সাহিত্যের মধ্যে ছিলেন না। যেহেতু আসলে উনার ব্রেইন একটা প্রবলেম ছিল। তো ওই অল্প সময়কালে কিন্তু ওই কাজী নজরুল বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং উনার অনেক বড় মাপের কিছু সাহিত্য রচনার মধ্য দিয়ে তার ভিতরে ছিল বিদ্রোহী কবিতা, মানে বিদ্রোহী আ এবং হচ্ছে সাম্যবাদী, আগুনের পরশমণি, দোলন চাপা এই ধরনের আ আ বড় এই ধরনের হচ্ছে বেশ বলা যেতে পারে আলোচিত, সমালোচিত আ কিছু বই বা গ্রন্থ লেখার মধ্য দিয়ে। তো কাজী নজরুল ইসলামকে আসলে যদি আমরা মূল্যায়ন করতে যাই অনেক বড় আলোচনা, অনেক বড় ডিসকাশন এর প্রয়োজন পড়ে। তো আমরা জাস্ট কাজ করে যাব যে আসলে আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে কোন কবি ছিলেন এবং তাদের আসলে উল্লেখযোগ্য গ্রন্থাবলী কি ছিল। তো প্রত্যেককে নিয়েই কিন্তু আসলে আলোচনা করা যায়, তাই না? তো আমরা সো এইজন্য হচ্ছে আমরা জাস্ট সংক্ষেপে বলছি যে আসলে ওই সময়কালে আসলে কারা বিখ্যাত ছিল। তারপরে তুমি একটু আগে কিন্তু বলে দিয়েছো যে আসলে এই যে শরৎচন্দ্রের কথা। তো শরৎচন্দ্র হচ্ছে কিন্তু উনার সময়কালটা ছিল ১৮৭৬ থেকে আ ১৯৩৮ এর মতো আরকি এই সময়কালে ছিল। তো উনার বিখ্যাত গ্রন্থর মধ্যে ছিল যেমন 'দেবদাস', 'পথের দাবি', 'শ্রীকান্ত' বা 'চরিত্রহীন' এইগুলো কিন্তু। আর আমি একটু আগে যেমনটা বলছিলাম যে শরৎচন্দ্র আসলে আ বিয়োগাত্মক বা মৃত্যুকেন্দ্রিক লেখনী কিন্তু উনার বেশ অনেকাংশে জুড়েই ছিল। সো এই হচ্ছে মোটামুটি। এরপরে যদি আমরা আরেকটু সামনে আসি বিংশ শতকের দিকে, তখন আমরা বলতে পারি বা ২০ শতকের বাংলা সাহিত্যের মধ্যে আসলে জীবনানন্দ দাশকে বলা যেতে পারে। ১৮৯৯ সালে সম্ভবত উনার জন্ম এবং হচ্ছে ১৯৫৪ সাল পর্যন্ত আসলে উনার সময়কাল বা জীবদ্দশা ছিল। তো জীবনানন্দ দাশকে মূলত আসলে আমরা আ কি বলা যায় যে নির্জন প্রিয়তা এবং আসলে আ আ নির্জন প্রিয়তার কবি বলতে পারি এবং উনার মধ্যেও কিন্তু আসলে তুমি দেখবা যে উনার মধ্যেও বিয়োগাত্মক বা মৃত্যুকেন্দ্রিক চিন্তা এবং মৃত্যুকেন্দ্রিক যে লেখনীর যে প্রতিফলন, উনার প্রায় প্রতিটা লেখা ইভেন প্রতিটা কবিতাই কিন্তু আসলে পাওয়া যায়। একটা হাহাকার বা একটা মৃত্যু, হ্যাঁ? একটা হচ্ছে বিয়োগ, একটা ব্যথা, বিরহ বেদনা এই জিনিসগুলা কিন্তু আল্টিমেটলি পাওয়া যায়।
তো উনার যদি আমরা উল্লেখযোগ্য গ্রন্থাবলী নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে আসলে রূপসী বাংলা বা বনলতা সেন এই কিন্তু মোটামুটি এর বাইরেও আরো অনেকগুলো আছে। তো এই মুহূর্তে আমার এটার কথাই বেশি মনে পড়ছে। তারপর হচ্ছে ঝরা পালক সম্ভবত এগুলাই আসলে বিখ্যাত ছিল। তো উনাদের পরবর্তীতে বা উনাদের সাময়িক কালে আরেকজন উল্লেখযোগ্য কিন্তু আসলে আ আ বলা যেতে পারে ছিলেন, সাহিত্যিক ছিলেন। তাকে আ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনার সময়কালটাও কিন্তু ১৯৯৪ থেকে নিয়ে সরি ভুল বলছি ১৮৯৪ থেকে নিয়ে ১৯৫০ পর্যন্ত। সো বিভূতিভূষণকেও আসলে বলা হয় হচ্ছে তোমার আ কি বলে যে আ এটাকে বলা যেতে পারে যে উনিও আসলে অনেকটা নির্জনতারই কবি এবং উনিও কিন্তু আসলে অরণ্য বা হচ্ছে যে তোমার এগুলো নিয়ে কিন্তু উনি অনেক বেশি লেখালেখি করেছেন। বিভূতিভূষণের কিন্তু বেশ আলোচিত একটা উপন্যাস আছে। 'আদর্শ হিন্দু হোটেল'। তুমি পড়েছো কিনা আমি জানি না। বাট বেশ আলোচিত একটা বই কিন্তু। এছাড়া হচ্ছে যে উনার যে উপন্যাসটা নিয়ে সর্বাধিক আলোচিত হয়েছে, অনেক পুরস্কার প্রাপ্তি হয়েছে উনার এবং হচ্ছে যে অনেক কিন্তু এটা নিয়ে কিন্তু মুভিও হয়েছে 'পথের প্যাচালি'। এটা একদম আমাদের সবথেকে পা পা পরিচিত একটা বই আরকি। যেটা আসলে অনেক জায়গায় কিন্তু আসলে এটা নিয়ে আলোচিত জানি আলোচনা যেটা বলতে চাচ্ছিলাম যে তার পথের পাঁচালী, অপরাজিত এই বইগুলো মানে এই সিরিজটা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। আবার আর তার কিন্তু অনেকগুলো মানে বই আছে শুধুমাত্র প্রকৃতির উপর ভিত্তি করে। প্রকৃতির উপর কিন্তু ওনাকে আসলে প্রাকৃতিক বা প্রকৃতির উপরে বেস করেই কিন্তু আসলে বলা হয় যে উনি ওনার লেখনীর ভিতরে অনেকগুলা প্রকৃতি কেন্দ্রে গিয়েছিল। তো আমরা আরেকটু সংক্ষেপে এবার আসি যেহেতু আরো অনেক কবির কথা আমরা এখন বলব বা আরো অনেক সাহিত্যিকের কথা। আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে এর পরবর্তীতে আসলে আমরা বলতে পারি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনেক জনপ্রিয় একজন কবি ছিলেন। আ ওনার সময়কালটাও অলমোস্ট এরকমই হবে যে ১৮৯৮ থেকে নিয়ে সম্ভবত শুরু আরকি। তো উনার হচ্ছে বিখ্যাত বেশ ছিল 'হাসিলিবাগের উপকথা' বা 'গণদেবতা' এবং উনার সবথেকে জনপ্রিয় উপন্যাস হচ্ছে 'কবি'। 'কবি' বইটা দিয়ে আসলে উনি অনেক বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সো এরপরে হচ্ছে আমাদের আরেকজন আলোচিত আ কবি আমরা বলতে পারি বা সাহিত্যিক বলতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে ১৮০০ পরে অর্থাৎ ১৯০০ বলা যেতে পারে। ১৯০৮ সালে আরকি উনার জন্ম। মানিক বন্দ্যোপাধ্যায়ের আ বেশ সবগুলো বই আমার কাছে মনে হয় যে খুবই জনপ্রিয় এবং খুবই আলোচিত তার উপন্যাস। তার মধ্যে সবথেকে আলোচিত উপন্যাস হচ্ছে 'পুতুল নাচের ইতিকথা'। সো আমার কাছে মনে হয় যে আমি আর কেন্দ্রের একটা বিশ্বসাহিত্য কেন্দ্রে একটা পাঠ পর্ব হয় বা একটা কি বলে যে এখনো ওটা হয় সম্ভবত। আমি হচ্ছে ২০০০ আ ১৮ র দিকে সম্ভবত আমি হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ওই যে পাঠচক্রর মধ্যে আমি ছিলাম। ওদের একটা ফাংশন অর্থাৎ প্রতি শুক্রবারে হচ্ছে একটা তোমার পা পাঠচক্র হয়। আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং হচ্ছে আরো একজন মনে হয় নেয়। তো ওইখানের হচ্ছে তুমি যদি পাঠচক্রতে অংশগ্রহণ করতে চাও একটা ভাইবা দিতে হয়। মানে ওদের একটা কোর্স আছে আলোর তো ওইখানে আসলে তোমাকে মানে এটা একটা বলাই হতো যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার হচ্ছে কোন রকম কোন মানে বই রিলেটেড কোন কোয়েশ্চেন করলেই অলওয়েজ এই কোয়েশ্চেনটা করতেন যে আসলে পুতুল নাচের ইতিকথা তুমি পড়েছো কিনা? মানে এটা নিয়ে এটা উনার কাছে অনেক বেশি আ কি বলা যেতে পারে অনেক বেশি পছন্দের একটা বই। তো পুতুল নাচের ইতিকথার মধ্যে কিন্তু একটা দর্শন আছে। একটা দর্শন কিন্তু লুকায়িত আছে যে আসলে এটা একটা ফিলোসফি নিয়ে লেখা। সো পুতুল নাচের ইতিকথা তারপরে পদ্মা নদীর মাঝি এগুলা কিন্তু মোটামুটি জনপ্রিয় উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের। তো মোটামুটি এই ছিল কিন্তু আসলে আমরা যদি বলি যে ১৮০০ শতকের পরবর্তী নিয়ে ১৯০০ র মাঝামাঝি বা ১৯০০ মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবত ১৯৫৬ সাল পর্যন্ত উনার জীবদ্দশা ছিল। তো এই ছিল মোটামুটি ওই শতকের কবি। এর পরবর্তীতে আমরা যদি আসি আধুনিক মানে এটাকে কি বলতে পারি যে আমাদের প্রজন্মের বা আমাদের প্রজন্মও বলা যেতে পারে যে হুমায়ূন আহমেদ। তো হুমায়ূন আহমেদ এবং তার পরবর্তী বাংলা সাহিত্য অর্থাৎ হুমায়ূন আহমেদের সময়কালটা কিন্তু তুমি দেখবা যে উনার জন্ম হয় ১৯৪৮ সালে নেত্রকোনায়। আর উনি কিন্তু মারা যান ২০১২ সালে। তার মানে এই সময়টা কিন্তু ছিল উনার সময়কাল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যত কবি বা যাদের নিয়ে আমরা আলোচনা করলাম, পরবর্তীতে হুমায়ূন আহমেদ কিন্তু আ তুমি যদি বলো যে সাহিত্যের দিক বলব না। মানে লেখনী বা জনপ্রিয়তার দিক থেকে কিন্তু অনেককেই ছাপিয়ে গিয়েছেন। বা উনার যে পরিমাণ বই বিক্রি হয়েছে, কি বলো তুমি এই ক্ষেত্রে? হুমায়ূন আহমেদের যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে পুরো একটা বইমেলা কিন্তু উনি নিজে একাই চালিয়েছেন যেমন ধরো আ নন্দিত নরকে কিংবা শঙ্খনীল কারাগার দিয়ে কিন্তু তার উপন্যাসের যাত্রা শুরু, তাই না? তখন থেকে শুরু করে আ মানে এই যে জনপ্রিয়তা যখন আস্তে উনি পাচ্ছিলেন,
এরপরে দেখা গিয়েছে যে মানুষ শুধুমাত্র তার বই কেনার জন্যই কিন্তু আমাদের এই যে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলা হয়, শুধুমাত্র তার বই কেনার জন্যই চলে আসে। এমনকি তুমি যদি পরিসংখ্যানগুলোও দেখো যে একেকটা মেলাতে ধরো আ ৳৬০,০০,০০,০০০ বই বিক্রি হয়েছে কিংবা হচ্ছে ৳৮০,০০,০০,০০০ বই বিক্রি হয়েছে। এর মধ্যে তুমি যদি আ আলাদাভাবে হিসাব নাও দেখবা যে অর্ধেকের বেশি বই কিন্তু অর্থাৎ ৳৬০,০০,০০,০০০ অর্ধেক অর্থাৎ ৳৩০,০০,০০,০০০ বই শুধুমাত্র হুমায়ূন আহমেদের আ বিক্রি হয়েছে। এমনকি কারণই আসলে ওনার লেখনী একটা ব্যাপার আছে এখানে যে হুমায়ূন আহমেদ আসলে আমার কাছে মনে হয় যে একটা মানুষের মনের কথাগুলো পড়তে পারতো বা যে ধরনের লেখনী আসলে আ সবাই পছন্দ করে। বিশেষ করে ওনার পাঠক কিন্তু ছিল তরুণ সম্প্রদায় সর্বাধিক পাঠক ছিল। তো তরুণরা আসলে যেরকম করে চায়, যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলোই আসলে পড়তে পারতেন। হুমায়ূন আহমেদের তোমার মানে বইয়ের তুমি বিষয়গুলো দেখো যে ভালোবাসা, তারপরে হচ্ছে হাস্যরসাত্মক ভঙ্গিমা। সো একদম জীবন ঘনিষ্ঠ লেখা যেগুলো আসলে আমরা এবং একটা সময় ছিল যে মানুষ আসলে এত বেশি টিভি বা এত বেশি এগুলো দেখার থেকে হুমায়ূন আহমেদের বই পড়তে বেশি পছন্দ করত। এবং সমান তালে কিন্তু হুমায়ূন আহমেদের বই নিয়ে তার নাটকগুলোও কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল। সো ওই ক্ষেত্রে উনার টপিক গুলোও ছিল মানে একদম বেশি লোভনীয় বা হট টপিক যেগুলো নিয়ে উনি আসলে লিখতেন। তো এইজন্য আসলে উনার লেখা ছিল একদম ঝরঝরা মুক্তার মতো। মানে একদম কোন প্যাচ গোছ নাই, কোন রকম ডিপ তেমন কোন মিনিং নাই। তো এইজন্য বলা যেতে পারে যে উনার বইয়ের আসলে উনি আসলে বুঝতে পারতেন যে কোন ধরনের বই আসলে বাজারে কাটবে ভালো। তো যেভাবেই আমরা বলি না কেন, তো উনি এটা সত্যি কথা যে উনি আসলে একটা মানে সময়কাল পর্যন্ত বাঙালির অনেক মানুষকে কিন্তু অনেক বেশি পাঠক বানাতে পেরেছেন। এটা যেভাবেই হোক না কেন, এটা আসলে স্বীকার করতেই হবে। তো পাঠক হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে হুমায়ূন আহমেদ অনেক বেশি তৈরি করতে পেরেছিলেন। এখন কিন্তু আসলে অতটা কিন্তু দেখা যায় না। কি বলো তুমি? হ্যাঁ, এটা বাস্তব যে হুমায়ূন আহমেদ পরবর্তী সময়ে যারা আছে এবং অর্থাৎ সাহিত্যিক মানদণ্ডের কথা আমি কিন্তু বলেছি যে সাহিত্যিক মানদণ্ড সেটা সেটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট ইস্যু হ্যাঁ। আবার একটা জিনিস তুমি দেখো যে হুমায়ূন আহমেদ এমন কিছু চরিত্র তৈরি করেছেন যেগুলো আসলে একদম রহস্য ঘেরা এবং খুবই জনপ্রিয় চরিত্র। তার ভিতরে হিমু চরিত্র, মিসির আলী চরিত্র, ইভেন আর কোন লেখকের ক্ষেত্রে হয়তো এটা দেখা যায়নি যে হুমায়ূন আহমেদের একেকটা চরিত্রকে মানুষ এতটা ভালোবেসেছে যে ওই চরিত্র কি খায় বা ওই চরিত্র কি পড়ে সেরকম করে কিন্তু অনেকে সাজুগুজু করা বা অনেকে একটা মানে একটা ক্যারেক্টার বা একটা জনপ্রিয় একটা ক্যারেক্টার কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এই ধরনের চরিত্রগুলো নিয়ে। যেগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে। এটার একটা দল গঠন হয়েছে এবং হিমু নিয়ে কিন্তু বেশ একটা দলও আছে বা অনেক ধরনের গ্রুপও কিন্তু আছে যারা আসলে হিমু চর্চা করে। সো একটা ফিলোসফি একটা আ কি বলা যেতে পারে যে একটা চালু মানে একটা প্রথার একটা কিন্তু উনি আসলে প্রবর্তন করেছেন। প্রথা নিয়ে উনি তৈরি করতে। ভালো খারাপের কথা আমরা প্রসঙ্গে পরে আসি। বাট উনি যে করতে পেরেছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার। হুমায়ূন আহমেদের বেশ অনেক জনপ্রিয় কিন্তু অনেকজন একটা মানে বড় একটা শক্তি যে তার সে একটা যে দল তৈরি করতে পেরেছে বা একটা প্রচার চালু কিন্তু লেখকের অনেক বড় একটা শক্তি। এই এই শক্তিটা কিন্তু সব লেখকের মধ্যে সব লেখকের মধ্যে থাকে না। তো এরপরে আমরা দেখো হুমায়ূন আহমেদের মোটামুটি তুমি যেগুলা বললা যে ওনার অনেকগুলো জনপ্রিয় হচ্ছে ওনার বই আছে। তার ভিতরে কিন্তু হিমু সিরিজ, মিসির আলী সিরিজ বা জ্যোৎস্না ও জননীর গল্প কিন্তু অনেক বিখ্যাত। সো উনি আসলে বাংলা সাহিত্যে ১ম ম্যাজিক রিয়ালিজম বা বলা যেতে পারে এটাকে কি যে ম্যাজিক আ বা এই ধরনের লেখনী কিন্তু উনি চালু করেছেন। একটু হাস্যরসাত্মক, একটু হচ্ছে রহস্যে ঘেরা, একটু ভালোবাসা এই ধরনের লেখনী। সো এরপরে যদি আমরা আসি যে হুমায়ূন আহমেদের পরবর্তীতে আসলে আ বর্তমানে আসলে আমরা যদি বলি যারা আসলে লিখছেন বা লেখা চর্চা করছেন, বেশ ভালো করছেন বেশ ভালো আলোচিত সাহিত্যিক। তার মধ্যে আসলে আনিসুল হকের কথা বলা যেতে পারে। যিনি আসলে 'প্রথম আলোতেও কিন্তু আসলে 'প্রথম আলোর' সাথে জড়িয়ে আছেন। সো আনিসুল হক উনার হচ্ছে 'মা' উপন্যাসটা এবং উনার 'আলো আঁধারি যাত্রী' উপন্যাস। এছাড়া মোহাম্মদ জাফর ইকবালের 'আমার বন্ধু রাশেদ'। এছাড়া বর্তমানে একদম যদি আমরা বা কি বলে ইন প্রেজেন্ট এর কথা যদি বলি সাদাত হোসেন। সাদাত হোসাইনের হচ্ছে লেখার ভিতর আছে 'আরশিনগর', 'বন্দরমহল'। বাট সাদাত হোসেনের লেখা আমার কাছে অনেকটাই মনে হয় হুমায়ূন আহমেদের মতো। উনি আসলে অনেকটা হুমায়ূন আহমেদের দ্বারা হয়তো আ প্র আ মানে হুমায়ূন আহমেদের লেখা তার লেখাতে অনেকটাই প্রভাব ফেলেছে। তো আ এ এ আ এটা আমাদের এপার বাংলার কথা বলছি। আর যদি তুমি ওপার বাংলায় যাও তাহলে বলতে পারি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন। তার বেশ জনপ্রিয় উপন্যাস এবং আমার অনেক পছন্দের একজন লেখক। 'দূরবীন', 'মানবজমিন'। তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন 'লোটা কম্বল', 'শকুন্তলা' এগুলো তো বেশ আগের। বুদ্ধদেব গুহর কথা বলতে পারি আমরা। এই ছিল মোটামুটি।